পটলের একটা কারির জন্য। এখানে হচ্ছে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য স্বদেশীর বনানীর আউটলেটে। তো সেদিন দেখলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন ওপেন হয়েছে বনানীতে। তো বাংলা রেস্টুরেন্ট দেখলে আমার হচ্ছে সেখানে গিয়ে বিভিন্ন খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে। যদিও এখানে হচ্ছে মানে দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য মানে ডিনারের জন্য নাকি বেশি ফেমাস। তো দেখলাম যে ওদের এখানে ব্রেকফাস্টও পাওয়া যায়। তো ভাবলাম যে কেন না ওদের ব্রেকফাস্টটা ট্রাই করে দেখি। আর এখানে ওদের মানে ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বেশি কিছু অর্ডার করিনি। হালুয়া, তারপর হচ্ছে কলিজা ভুনা, নান, স্যুপ এগুলি অর্ডার করেছিলাম। তো অনেকদিন পর হচ্ছে আমি কলিজা ভুনা দিয়ে নাস্তা করলাম। কারণ আমি না কলিজা হচ্ছে তেমন একটা খেতে পারি না। কেমন যেন একটা স্মেল লাগে। আগে খেতে পারতাম কিন্তু ইদানিং ভালো লাগে না। সো যার কারণে কুরবানির সময়ও আমি কলিজা আমার মানে বাসায় নিয়ে আসি না। কিন্তু এখানে খাওয়ার পর দেখলাম যে না কোনো স্মেল নেই, টেস্টও বেশ ভালো। তবে এখানে কোনো চা পাওয়া যায় না। মানে চা পাওয়া যায় না বলতে ব্রেকফাস্ট আইটেম হচ্ছে ওরা জাস্ট হচ্ছে 5 ডেজ হয়েছে ওপেন করেছে। যার কারণে চাটা তখনও তারা মানে আনেনি আরকি। তো বলল যে ১ সপ্তাহের মধ্যে নিয়ে আসবে। তো যাই হোক ব্রেকফাস্ট করে বাসায় চলে এসেছি। আর এসে কাজ শুরু করে দিলাম। বাসা এবং কিচেনকে কিভাবে তেলাপোকা মুক্ত রাখা যায় এটা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে ২ টা জিনিস দেখাবো। সাথে কিছু টিপস দিব। আশা করছি আপনাদের কাজে আসবে। আচ্ছা, আমি হচ্ছে এখন পটলের একটা কারি রান্না করব। তো ওইটার জন্য হচ্ছে যে জিনিসগুলো আমার দরকার, কিছু জিনিস এখানে ব্লেন্ড করে নিতে হবে। যেমন আমি এখানে পোস্ত দানা দিয়েছি ১ চামচের মতো। ১ চামচের মতো হচ্ছে সরিষা, তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আর এখানে হচ্ছে আস্ত আদা রসুন দিতে পারেন। সো আমার হচ্ছে বাটা ছিল তো ভাবলাম এটা দেই। আর এটা না দিলেও চলতো কিন্তু আমার ব্লেন্ডারের অবস্থা তো অত একটা ভালো না। সো আদা রসুন পেস্ট না দিলে ব্লেন্ড হবে না। তো এখন এটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। আচ্ছা, আমি হচ্ছে একটু পেঁয়াজও দিয়েছি। কারণ মনে হচ্ছে অল্প একটু জিনিস মেশিনে ব্লেন্ড হতে চাইবে না এটার জন্য। এখানে কিছু আলু আর বেশ খানিকটা পটল নিয়েছি যেগুলোকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভেজে নিব। আর অবশ্যই পানিটা ঝরিয়ে নিবেন ভালো মতো, নয়তো কিন্তু গরম তেলে দিলে সাথে, সাথে জানেন তো কি অবস্থা হয়। তো অল্প একটু আমি লবণ দিয়ে এই আলু পটলটাকে সামান্য একটু ভেজে নিব। রান্না শুরু করার আগে একজন আপুকে থ্যাংক ইউ দেই। আপুর আইডির নাম শাহেদা কি যেন একটু বড় নাম। সরি আপু নামটা নিতে পারলাম না। তো আপনি হচ্ছে আমার এগ উইথ সুইট কর্ন যেই কারিটা ছিল সেটা বাসায় ট্রাই করেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে আপনার মেয়ে নাকি লাইক করেছে। সো এটা মানে শুনে আমার কাছে অনেক ভালো লাগলো যে আপনি বাসায় রেসিপিটা ট্রাই করেছেন। এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তেলের মধ্যে জিরা ফোড়ন, তারপর একটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করার পর
তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম না পোস্তদানা, তারপর সরিষা, কাঁচামরিচ, আদা, রসুন এগুলো একসাথে যেটা করে রেখেছিলাম সেটা এখানে দিলাম। দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর পানি দিয়ে এখন আমি শুকনা কিছু মসলা দিব, যেমন মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, হলুদ আর অল্প একটু ধনিয়া গুঁড়া। তো আমি এখানে আজকে যেই মানে পটলের কারিটা রান্না করছি বেসিক্যালি হয়েছিল কি, বেশ অনেক বছর আগেই আমি সিকিমে গিয়ে পটলের একটা কারি খেয়েছিলাম ভাত দিয়ে। তো ওইটা না স্টিল আমার মানে মুখে লেগে আছে। তো আমি দেশে ব্যাক করার পর অনেকবার সার্চ দিয়েছি মানে এরকম কোনো আইটেমের রেসিপি YouTube এ আছে কিনা। কিন্তু আমি কোথাও মানে পাইনি আরকি। মানে আমার যেই টেস্টটা আমার কাছে মনে হয়েছে সেরকম কোনো কিছু পাইনি। দেন সেদিন আমি একটা চ্যানেলে মানে দেখলাম এই পটলের কারিটা। তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি। আর আমার কাছে অনেকটা ঐরকমই মনে হয়েছিল। তো সেটাই আজকে ট্রাই করছি। তো আচ্ছা, মসলাটা কষিয়ে আমি হচ্ছে পটল দিয়ে ভালোমতো কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি মানে যতটুকু লাগবে আরকি পটল আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো যখন পানি শুকিয়ে এরকম ভাজা, ভাজার মতো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর সত্যি বলতে পটল আলুর এই কারিটাও না অনেক মজা। মানে আমি যে সিকিমে গিয়ে খেয়েছিলাম একদম সেম টু সেম না, বাট হচ্ছে কাছাকাছি গিয়েছে। কারণ ওই যে পোস্তদানা আর সরিষা বাটার যে একটা ফ্লেভার সেটা না আমি গেস করতে পেরেছি আরকি। তো এটা অনেক মজা। তো আমার কাছে যেটা ভালো লাগে বেসিক্যালি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা হচ্ছে এভাবে পটল না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন আরকি। দইয়ের টেক্সচারটা আমার এত পছন্দ হয়েছে, দেখো। এটা নাকি সাভারের মানে ফেমাস দই। তো ভাইয়া সেদিন নিয়ে আসছে কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি, আজকে খুললাম কারণ লাঞ্চ খাওয়ার পর আমার মিষ্টি টাইপ খাবার খেতে হয়। তো এই যে উনি সাভার থেকে নিয়ে এসেছে, তো এটা ট্রাই করে দেখি যে টেস্ট কেমন। স্পুনটা তুমি নিয়ে নিলে? দইয়ের টেস্টটা বেশ ভালো ছিল কিন্তু একটু টক টাইপের। তা আমার হচ্ছে টক টাইপের দই তেমন একটা ভালো লাগে না। আমার কাছে হচ্ছে বগুড়ার যে দই আছে সেটা বেশি ভালো লাগে খেতে। তা আমাদের এলাকাতে ওই ধরনের দই পাওয়া যায়। আমি অলওয়েজ খেতে ইচ্ছে করলে ওইটা খাই। আর দই আমার তেমন একটা পছন্দও না। তো আমি অল্প একটু খেয়েছি, আরেম বেশ ২ দিন খেয়েছে। খাওয়ার পর হচ্ছে বাকিগুলো তো রয়ে গিয়েছে। আর যেহেতু ভাইয়া যাওয়ার অলমোস্ট ২-৩ দিন পর আমি মানে বক্সটা ওপেন করেছিলাম। তো এর মধ্যে আরও একদিন চলে গিয়েছে। তো ভাবলাম যে বাকিগুলো দিয়ে কেননা মানে কি বলে সেটা লাসি বানিয়ে নেই। নয়তো অযথা ওয়েস্ট হয়ে যাবে। আর লিয়ানা হচ্ছে টক দই তেমন একটা খাবে না। আচ্ছা, মতিঝিল হলিডে মার্কেটে যে গেলাম এবং সেখানে যাওয়ার পর আমার যে এক্সপেরিয়েন্স সেটার সাথে সুমি আপু, অদেখা ভুবন আইডি থেকে আপু প্লাস আরো বেশ কিছু আপু হচ্ছে মানে সহমত পোষণ করেছেন। তারাও বললেন যে আমার মতো তারাও গিয়ে হতাশ হয়েছেন। আর হচ্ছে রূপালী আপু বলছিলেন উনার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার কথা শুনে আর যাবে না। তো আপু না যাওয়াই বেটার। আই থিংক আমি সিউর না আপনি মিরপুরের হয়তোবা থাকেন। সো আমার কাছে মনে হয় যে মিরপুর হোপ মার্কেটে হচ্ছে আপনার মতিঝিল হলিডে মার্কেটের চেয়ে মানে বেস্ট জিনিসপত্র পাওয়া যায়। কারণ আমি একবার গিয়েছিলাম। সো ওইটা দেখার পর আমার কাছে তাই মনে হয়েছে। স্টেইনলেস স্টিলের এটাকে কি বলবো? বাটি নাকি? আচ্ছা যাই হোক। এটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম। তো ভেবেছিলাম যে যখন জুস করব যেন এরকম করে বানিয়ে তারপর এটাতে ফ্রিজে রেখে দেয়া যায়। তো সেই পারপাসটাই হচ্ছে আজকে ফুলফিল হলো। আর এইটার মানে কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে দেখছি লিয়ানা বসে কিছু একটা বানাচ্ছে। পরে এই যে এখন বানানো শেষে আমার কাছে নিয়ে এসেছে যে টিস্যুর যে হোল্ডারগুলো থাকে কাগজের,
সেইটা দিয়ে তার ব্রেসলেট রাখার একটা অর্গানাইজার বানিয়েছে। মনে হচ্ছিল এখনই গিয়ে একটা বকা দিব, কারণ ঘরের কিছু কাজ না করে সে এইসব করছিল। পরে এখন এটা দেখে মনে হলো যে না, সুন্দর জিনিস বানিয়েছে। আমার কিচেন এবং বাসা তেলাপোকা মুক্ত রাখি আমি যেই জিনিসগুলো দিয়ে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটা হচ্ছে এই জেল। এই জেল এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, কিন্তু রিসেন্ট অনেক আপুরাই আবার দেখতে চাচ্ছিলেন, তো ভাবলাম যে ডিটেলস বলে দেই। তো এটা কিন্তু বাইরের কান্ট্রিরও পাওয়া যায়, তবে এটা হচ্ছে আমাদের দেশীয়। তো এটাও বেশ ভালো। আগে আমি অন্যটা ইউজ করতাম, কিন্তু রিসেন্ট এটা কিনেছি। কেনার পর দেখলাম যে না, বেশ ভালো কাজ করে। তো এই জেলটা হচ্ছে আপনারা আপনাদের কিচেনের বিভিন্ন কেবিনেটে কিংবা বিভিন্ন কর্নারে হচ্ছে দিয়ে রাখবেন। ঘরে ইউজ করতে পারেন, যেসব জায়গায় হচ্ছে তেলাপোকা হওয়ার চান্স বেশি থাকে ওইসব জায়গায়। তো দেখবেন যে মানে তেলাপোকা আর হবে না। আর যদি তেলাপোকা থেকেও থাকে, সেগুলোকে ক্লিন করে এটা দিয়ে রাখবেন, আর আসবে না। তা আমি হচ্ছে আমার এই কেবিনেট গুলোর মধ্যে হচ্ছে ড্রয়ারের ভিতরে এই জেলটা দিয়ে রেখেছি অলমোস্ট 7 থেকে 8 মাস হবে, মানে যখন আমি এই কেবিনেট গুলো বানিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার এই কেবিনেট গুলোর মধ্যে একটা তেলাপোকাও হয়নি। তবে এখানেও কিছু কারণ আছে, মানে আমি আপনাদেরকে পরে বলছি। আর সেকেন্ড হচ্ছে এই হিট স্প্রেটা, মানে আই থিংক এটাও আপনারা সবাই কম বেশি চেনেন। তো এই দুইটা যদি আপনার ঘরে থাকে না, দেখবেন যে তেলাপোকা একদম ভ্যানিশ হয়ে যাবে। এটা যেটা কাজ করে, এটা দেখেন একটা স্টোর মতো আছে। তো আপনাদের কিচেন মানে কিচেনের কেবিনেটের ভিতরে কিংবা ঘরের ভিতর আলমিরা, ওয়ার্ড্রব, ফ্রিজের নিচে আপনারা যদি এটা মানে মাসে একবার করে ইউজ করে দেন কিংবা 15 দিনে একবার, যদি ওইগুলোর ভিতর তেলাপোকা থাকে, দেখবেন ইনস্ট্যান্ট হচ্ছে বের হয়ে আসবে। আর বের হওয়ার সাথে সাথে আপনারা তেলাপোকার উপর যদি আরেকটু স্প্রে করে দেন, একদম সাথে সাথে তেলাপোকা মরে যাবে। তো প্রায় সময় হচ্ছে আমার বাসাতে দেখা যায় ফ্রাই করে তেলাপোকা আসে। তো ওইটা আমার চোখে পড়ে, নয়তো লিয়ানার চোখে পড়ে। দেন হচ্ছে আমি এই স্প্রেটা দিয়ে সাথে সাথে তেলাপোকা মেরে দিই। আর যদি এটা বের করতে করতে কোথাও ঢুকেও যায়, তো ওইটার নিচে হচ্ছে এটা দিয়ে স্প্রে করার পর সাথে সাথে তেলাপোকাটা বের হয়ে আসে। তো তখনও হচ্ছে আরেকটু স্প্রে দিলে একদম ইনস্ট্যান্ট হচ্ছে এই তেলাপোকা মানে মরে যায়। তো এইভাবে যদি আপনারা এই দুইটা মানে ইউজ করেন আর আপনাদের বাসায় রাখেন, তাহলে দেখবেন যে আপনারাও হচ্ছে তেলাপোকা মুক্ত থাকতে পারবেন। আরো বেশ কিছু মানে কারণ আছে, মানে কথা আছে, যেগুলো আপনাদেরকে আমি এখন বলবো। লাস্ট কয়েকটা ব্লগ ধরে তেলাপোকা মারার এই জেলটা নিয়ে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি। তো এর জন্য আজকে দেখিয়ে দিলাম, সাথে কিছু টিপস আপনাদেরকে দিব। তো এই প্রোডাক্টগুলো থাকলেই চলবে না, আপনাদেরকে এই জিনিসগুলো মেনেও চলতে হবে। যেমন কিচেনটাকে আপনারা হচ্ছে মাসে একবার হলেও ডিপ ক্লিন করবেন, এবং ইউজলেস যত জিনিসপত্র আছে সব কিচেন থেকে ফেলে দিবেন। আমি অনেক কিচেন দেখেছি যেখানে হচ্ছে এত ইউজলেস জিনিসপত্র দিয়ে ভরা, মানে যেগুলো হচ্ছে ফেলে দেওয়ার দরকার সেগুলো না ফেলে দিয়েও কিচেনের মধ্যে সব স্টোর করে রাখে। তো এরকম যদি জ্যাম করে রাখেন, তখন দেখবেন যে তেলাপোকা কিন্তু খুব ইজিলি বাসা বানাবে। সো চেষ্টা করবেন জাস্ট হচ্ছে আপনার যে জিনিসগুলো দরকার কাজের ওইগুলো রাখার জন্য, এবং প্রতি মাসে হচ্ছে সেগুলোকে সরিয়ে মানে ডিপ ক্লিন যেটাকে বলে, মানে সেটা করার জন্য। আর জেল দিয়েছেন তাতে কি হয়েছে তারপরও চেক করবেন প্রতি মাসে একবার করে তেলাপোকা হয়েছে কিনা। চাইলে এই জেলটা হচ্ছে প্রতি মাসে একবার করে আবার রিইউজও করতে পারেন। সেই ক্ষেত্রে ঘরের কথাও আমি সেমই বলবো যে মানে সব জিনিস হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন রাখা, তেলাপোকা দেখলে সাথে সাথে হচ্ছে মেরে ফেলা, প্লাস হচ্ছে এই যে এই স্প্রেটা দিয়ে বিভিন্ন ওয়ার্ড্রব, শোকেস এগুলোর নিচে হচ্ছে স্প্রে করা। তো এগুলো যদি আপনারা মানে রেগুলার করেন, তাহলে দেখবেন যে একটা তেলাপোকাও থাকবে না। তো যাই হোক, আশা করছি আপনাদের আমার এই টিপসগুলো কাজে লাগবে, প্রোডাক্টও কাজে লাগবে। তো এই কলাপাতা নিয়ে আমি হচ্ছে একটা কমেন্ট পেয়েছি। ফারিয়া আপু জানতে চাচ্ছিলেন এটার প্রাইস কত? এটা ৳২৫০০ দিয়ে কিনেছি। তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আমি এটা যে আপনার কি বলে ফাইবারের যে হোয়াইট টাব সেটা দিয়ে নিয়েছি। এর জন্য ৳২৫০০। আপনি নরমাল যে কোনো টাব দিয়ে যদি নেন দাম আরো কম হবে, কিংবা আপনি যদি এক্সপেনসিভ কোনো টাব দিয়ে নেন তাহলে দাম আরো বেশি হবে। আর কলাপাতার উপরেও হচ্ছে ডিপেন্ড করে যে প্রাইসটা কেমন হবে। তো যাই হোক,
এই তো টুকিটাকি করে কাজ করে নিলাম। আপনাদের কমেন্টে রিপ্লাইও দিলাম। যদিও আরো বেশ কিছু কমেন্ট বাকি রয়ে গিয়েছে সেগুলো নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।